নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে শহীদ দ্বীপের রামনগর গ্রামের রিটায়ার্ড হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কিছু কথাবার্তা, আর রয়েছে আমাদের শহীদ দ্বীপের বাজারের যে অমূল্য হোটেল, ওই হোটেলের মাসিমার সঙ্গে কিছু কথাবার্তা। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। এখন আমরা চলে এলাম মাস্টারমশাইদের বাড়িতে, আর মাস্টারমশাইয়ের সঙ্গে কিছুটা শৈশব দিনগুলোর থেকে শুরু করে চাকরির জীবন, আর রয়েছে পূর্ব বাংলার কিছু স্মৃতি। মাস্টারমশাইয়ের 3 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে কলকাতায়, আর 2 মেয়ে চাকরি সূত্রে অন্যান্য দ্বীপে থাকে। তাহলে চলো মাস্টারমশাইয়ের সঙ্গে যে কথোপকথন সেগুলো আমরাও শুনি। নমস্কার। নমস্কার। মাস্টারমশাই, আপনারা শহীদ দ্বীপে কত সাল থেকে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছেন? এখানে এসেছি আমি 1969-এ। প্রথম ছিলাম হ্যাবলক দ্বীপে, সেখান থেকে নীল দ্বীপে এসেছি। ওই হ্যাবলক দ্বীপে আমি তখন প্রথম পড়াশোনা শুরু করি ক্লাস 7-তে। তো আপনার পড়াশোনা এখানেই হয়েছে, আন্দামানে হয়েছে? আন্দামানে সম্পূর্ণ না, 7 থেকে। তার আগে আমরা ছিলাম মানা ক্যাম্পের থেকে নিয়ে মহীশূর আমাদের পাঠিয়েছিল, সেখান থেকে আমরা চলে আসছিলাম। ওই জায়গার ভালো মাটি ছিল না, ফসলাদি কম হয়, তার জন্য চলে আসছিলাম এখানে। তো অ্যাকচুয়ালি আপনার আদিবাড়ি কোথায় ছিল? আদিবাড়ি ছিল আমাদের বাংলাদেশের খুলনা জেলার বডিঘাটা থানা, বৃত্তিশলিয়া গ্রাম, সেখানেই আমাদের প্রথম। তো ওইখান থেকে কিভাবে আসলেন এখানে? ওখান থেকে এসেছি আমার জ্যাঠামশাই শ্রী যতীন্দ্রনাথ সরকার, হ্যাবলকের প্রথম নাম্বার 1-এর বাসিন্দা। তা ওনার ওখানে প্রথম চিঠিপত্রের মাধ্যমে আসে। তো উনি কত সালে আসছেন এখানে? উনি আসছেন 1945। আর আপনারা? আমরা আসছি পরে 1979-এ। তো আপনার পড়াশোনা এই আন্দামানে হয়েছে? বাকি পড়াশোনাটা আন্দামানে হয়েছে। ওই বলতে গেলে ওই মানা ক্যাম্পে ছিল। হ্যাঁ, ওইখানে মানে প্রাথমিক শিক্ষাটা ওইখানে হয়েছে? ওইখানে প্রাথমিক শিক্ষা হয়নি, প্রাথমিক শিক্ষা হয়েছে আমার বাংলাদেশে ওই বৃত্তিশলিয়া গ্রামে প্রাইমারি স্কুল ছিল একটা, সেই স্কুলে প্রথম আমি পড়াশুনো করি। সেখানে 5 অবধি পড়ে আর একটা স্কুলে যাই, সেই স্কুলটার নাম, সেই গ্রামটার নাম হচ্ছে বয়ার ভাঙা। ওটা মিডিল স্কুল ছিল ওইটা। সেইখান থেকে অন্য আর একটা স্কুলে যাই। আমি বাড়ি থাকতাম না, আমি থাকতাম আমার ধর্ম মামার বাড়ি হাজিবুনিয়া গ্রাম। সেই গ্রামে থেকে আমি পড়াশোনা করতাম। সেখানে 6 পাস করার পর তারপর ওইখান থেকে আমার বাবার সঙ্গে মার সঙ্গে এই ভারত ভূমিতে আসি প্রথম। সেখান থেকে ওই মানা ক্যাম্পে আমাদের নিয়ে যায়। মানা ক্যাম্পে সেই ক্যাম্পে ছিলাম। ক্যাম্পে থাকার পর সেখানে মোটামুটি 7-8 মাস থাকার পর সেইখান থেকে আমাদের পুনর্বাসন দিয়ে দেয় মহীশূরে, কর্ণাটকের মধ্যে। কর্ণাটকের মধ্যে মহীশূরে গিয়ে সেখানে প্রায় 3 মাসের মতো ছিলাম সেখানে। সেখানে থাকাকালীন সেখানে তো জায়গাটা ভালো না, কৃষ্ণবর্ণ মাটি, জল ছিল না, ক্যানাল কাটা ছিল, সেই ক্যানাল থেকে জল আসতো, ঘোড়া জল। সেই ঘোড়া জলটা আবার ফিটকিরি দিয়ে ঠান্ডা করে পান করা হতো। এই অবস্থা ওকে আমাদের মা বাবাকে বললাম, বাবা এখানে থাকলে তো পড়াশুনো করা হবে না, এখানে কোনো স্কুল নাই, বাঙালি স্কুল নাই, ওই কর্ণাটকে ভাষা শিখতে হবে, হিন্দি নাই ওখানে। বাবা বললেন ঠিক আছে, তাহলে আমরা চলে যাবো। একসঙ্গে আমরা 30টা ফ্যামিলি চলে আসি পশ্চিমবাংলায়। তো ওইখানে কি ওইখান থেকে যখন পশ্চিমবঙ্গে এসছেন, ওটা কি সেটেলমেন্টে এসছেন না নিজের মধ্যে? আমরা নিজের মতো। তাহলে তারপর সেটেলমেন্ট তো আমরা পাইনি, ওইখানে পেয়েছিলাম, ওটা ছেড়ে দিয়ে আসছে। তাহলে নীলে কি করে এলেন? নীলে আসলাম আমার জ্যাঠামশার মারফতে, যতীন্দ্রনাথ সরকার, হ্যাবলক বাড়ি। মানে ওই ইসে আপনারা আসছেন, মানে আপনাদের নিজেদের সেটেলমেন্ট না? আর এইখানে এসে আমরা এখানে এনক্রোচমেন্ট করা হয়েছিল 1970-তে করে, এইখানে বসবাস করা শুরু হয়ে জঙ্গল কেটে এখানে বসে। তা আপনি চাকরিতে কবে ঢুকেছেন?
আমি চাকরি ঢুকেছি তো 1983। সরকারি চাকরিতে না? তা রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্ট হয়েছে 2008 নিয়ে। মানে 2018 কি মানে হেডমাস্টার মাসে রিটায়ারমেন্ট হয়েছে? হেডমাস্টার 4 মাস আমি মানে হেডমাস্টারই 4 মাস করেছি। হ্যাঁ, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মঞ্জিরি, সেখান থেকে রিটায়ারমেন্ট হয়েছে। এখন বাড়িতেই জমি জায়গা এখন নিয়ে বাড়িতে দেখাশোনা করতে হয়, বাবা নেই মা নেই কেউ নাই এখন। আর ওই যখন ওই পূর্ববঙ্গে ছিলেন তখন ওইখানে কতটা কিছু মনে টনে নেই যে ছোটবেলায় যে কিছু কি করে মানে পূর্ববঙ্গ ছাড়া হয়েছে? না, সেখানে আছে কিছু কিছু মনে আছে। ওখানে রাইড চলছিল যখন, সেই একটা কিছু মানে দু একটা কথা মানে দেখাটা আছে, সিন আছে, সেই সব কথা মনে টনে আছে? রাইডের মুসলমানরা বেশি ওই অত্যাচার করতো, ওরাই আগুন জ্বলে দিত বা কিছু করতো, বাড়িতে এসে এই সমস্ত করতে পারে। ওই ভয়েতে আমরা ওখান থেকে চলে আসি। মানে বলতে গেলে উদ্বস্ত আর কি নাকি? উদ্বস্ত হয়ে আমরা আসি। ওই হাসনাবাদ প্রথম সেখানে ক্যাম্প থাকে, ক্যাম্প করে সেখানে। সেই ক্যাম্পে এসে আমরা ওইখান থেকেই এই ভারতবর্ষের যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তখন ইন্দিরা গান্ধী, সেই আমলে কথা বলছি। উনি আমাদের ক্যাম্পে রেখে মোটামুটি আমাদের কীভাবে কোথায় নেবে সেই সব বলা হতো ক্যাম্পে। ওই ক্যাম্পটা ছিল মানা ক্যাম্প। হ্যাঁ, মানা ক্যাম্প, 1 নম্বর মানা ক্যাম্প। মানা ক্যাম্প, রুদ্রপুর ক্যাম্প, নওগাঁ ক্যাম্প, তারপর মানাভাটা ছিল একটা। মানাভাটা ওই চুনাভাটা পাশেই ছিল। তো ওইখানে থেকে মোটামুটি ওখানে পাথর জায়গা, ঝিল পাথরের জায়গা, তবুও আমরা, আমার মা বাবা ওই কৃষি কাজ করতো তো বাবা, তা একটা শশা গাছ লাগিয়েছিল। শশা গাছটা প্রচুর শশা হতো। সেই শশা গাছ থেকে মানা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার যে থাকে, সেই কমান্ডার এসে দেখে খুব খুশি হয়েছিল। বলে এটা কি করে করা হলো? এই জল দিয়ে করা হলো, সার নাই কিছু নাই, এমনি জল দিয়েই করা হয়েছিল। প্রতিটা বোটায় 3-4টা করে শশা হতো। তখন দেখে আমাদের খুব ভালো বলেছিল এবং আমরাকে যত্ন করলাম, যত্ন করে বসতে দিলাম, বসলো, সে বললো না খুব ভালো। এইভাবে সেখান থেকে আমাদের ক্যাম্পে মহীশূরে পাঠানো হবে। আমরা বলেছিলাম যে আন্দামানে যাওয়া যায় নাকি, বলে আন্দামানে এখন তো পাঠানো যাবে না। সেইভাবে সেইখান থেকে যাই হোক আমরা ডাকে চলে গেলাম মহীশূর, কর্ণাটকের মধ্যে। সেখানে বসবাস করতে থাকলাম। সেইখান থেকে আমরা চলে আসলাম। কেন? ওখানে ফসলাদি, জোয়ারি, ভুট্টা, গম এই সমস্ত হয় ওখানে, ধান খুব কম হয়। এই পুকুরে মাছ আছে কেমন? মাছ এখন তো নাই, মাছ আগে ছিল, এখন কিছু ওই রূপচান্দা বলে ওই রকম মনে হয় কয়েকটা আছে। আর এমনি তেলাপিয়া, শিঙি মাছ। এখানে মাছের চাহিদাটা কেমন? মাছের চাহিদা তো আছে এখানে, কিন্তু আমরা করতে পারি না। করার কেন মানে না করতে পারার কি? না করতে পারার সংসারে আমি একাই আছে তো, দেখাশোনা করতে পারি না, মানে ওইটা প্রবলেম না। এমনি মাছ ছাড়লে হয় এখানে, মাছ ছাড়লে হবে। খাবার টাবার দিলে একটু মাছ বাড়বে না? খাবার দিলে বাড়ে, কিন্তু দেওয়ার আমি ঠিক মতো পারি না, লোকজন না থাকলে হয় না। তা এখন কি মানে জমি জায়গার উপরেই? জমি জায়গার উপরে আছে। নারকেল সুপারি হয়, সুপারিটা কম হয়, নারকেলটা হয় বেশি মোটামুটি। তা বছরে 3-4 বার। তো এইখানে জমি কতটুকু আছে আপনার? এখানে 7.5 বিঘা, মানে মানে এটা কি পুরো আপনার নিজে মানে গভর্নমেন্ট থেকে এই 1 হেক্টর দিয়েছে আমাদের, লাইসেন্স দিয়ে। আর বাবা একটুখানি সামনের দিকে কেটেছে, অল্প, ওই 2-1 বিঘা মতো। সেটার মধ্যেও ফসল ওই নারকেল গাছ আছে, নারকেল হয়, বছরে 3 বার দেওয়া হয়।
তা এখন রিটায়ারমেন্টের পরে এইভাবেই মানে মানে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না যে সময় কাটে না বা কিছু নাই, অসুবিধা কিছু নাই। শরীরে যদি চর্চা না থাকে শরীর খারাপ হয়ে যায়, এই জন্য আমি কাজকর্ম যেরকম চাকরিজীবীতে কি হয় একটা টাইম বাউন্ডের মধ্যে থাকে যে সময় মতো কোনো সবকিছু বাউন্ড নেই, খুশি মতো যে যে কোনো জায়গায় যাওয়া যায়, কাজকর্ম করতে কেউ তো বলবে না তুমি কাজ করো। না না, যেরকম এটা ডেইলি রুটিনে থাকি না, তো চাকরি যখন রিটায়ারমেন্ট হয়ে যায় তখন কি এটা মানে না, আমার একটা ডেইলি রুটিনে আছে। আমি প্রত্যেক দিন 3:30 4টার মধ্যে উঠে যাই, উঠে গিয়ে একটু শারীরিক একটু ব্যায়াম টাম করার পর তারপরে বেরো যাই 5টার পরে, একটা দাও নিয়ে জঙ্গল চলে যাই। মানে আপনার এখন বয়স কত হয়েছে? আমার এখন 70 চলে। 10 বছর হয়ে গেছে রিটায়ারমেন্ট হয়েছে? না, ধরুন হয় নাই, তাহলে একটু বয়স আগের থেকে বেশি ছিল, একটু কম করে দেওয়া হয়েছিল, বাবা দিছিল। মানে আগে তো বার্থ সার্টিফিকেট ছিল না, না তো সেইভাবে আর কি নাকি? মানে খাতায় কলমে 60 বছর মানে বেশি দিন হয়নি, তাই তো? কবে নিয়েছেন রিটায়ারমেন্ট? রিটায়ারমেন্ট আমার এখন বয়স 66 চলে, গভর্নমেন্টের। গভর্নমেন্টের 70। ঠিক আছে, ভালো লাগলো মাস্টারমশাই, নমস্কার আপনার সঙ্গে কথা বলে। এবার আমরা চলে এলাম অমূল্য হোটেলের বসত বাড়িতে। এই বাড়িটা ব্রাহ্মণ বাড়ি। এই বাড়ির 4 সন্তান, 2 মেয়ের বিয়ে হয়েছে পোর্ট ব্লেয়ারে, 2 ছেলে আর বড় বৌমা স্কুল টিচার, আর ছোট বৌমা পুরো অমূল্য হোটেলটা দেখাশোনা করে। এই বাড়ির বড় দাদা সমাজের বিভিন্ন ধরনের সেবামূলক কাজে যুক্ত রয়েছে। আমার ব্লগে দাদা বৌদির বিবাহ বার্ষিকীটা শেয়ার করেছিলাম নাম কীর্তনের সময়। তাহলে চলো দাদাদের বাড়িতে ঢোকা যাক। ইনি হচ্ছেন স্বর্গীয় অমূল্য ভট্টাচার্য। মেসোমশার স্মৃতিতেই অমূল্য হোটেলের নামকরণটা করা হয়েছে। আজ প্রায় 31 বছর হয়েছে মেসোমশাই পরলোক গমন করেছেন। এবার চলো মাসিমার সঙ্গে কিছু পুরনো দিনের কথাবার্তা আমরা শুনি। মাসিমা নমস্কার। আর ওই আপনার ওই আদি বাড়ির ব্যাপারে কিছু মনে টনে আছে? বাংলাদেশে আমার জন্য তো ঢাকায়, তো ওইখানে কথাটা কিছু মনে আছে? কুমিল্লা জেলা, 8 বছর আগে যাই আসছি। কুমিল্লায়? কুমিল্লায় তো আমার বাপ কাকাদের মানে ঠাকুরদের গ্রামের দাসকান্দি। দাসকান্দি হলো আমাকে ঢাকার থেকে এটা উত্তরে পড়ে। আর আমার শ্বশুর বাড়ি কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে। তো ওইখানে কথাটা কিছু মনে আছে আপনার? এই বাসাই তো তাই। ত্রিপুরার ভাষা অন্যরকম। এই যে আসবে আমার নাতি নাইতাছে, দিল্লি থাকে ওখানে। দেওর মরে আছে, দেওরের 2 ছেলে মারা গেছে। এখন দেওরের মাইয়ার ঘরে মেয়ে বিয়া দিছে, দিল্লি থাকে, ও আসবে। আছে আমার দেওয়ার মারা গেছে, তার 4 ছেলে আছে। এই যে ঘুরতে গেলে ওই বাড়ি যায়। আর ননদ আছে একটা, তার স্বামী মারা গেল 3-4 বছর হইল। ননদ আছে, ননদের 2 ছেলে 3 মেয়ে, সব আগরতলা। এখন সবাই আমার শ্বশুর বাড়ি সব আগরতলা। এখন সবাই ত্রিপুরা, আগরতলা ওইদিকে। আগরতলা। ছোট দেওর থাকে বিলা, চিনবে চম্পা কইলে, বলবা যিশু। রিটায়ারমেন্ট মেডিকেলে কাজ করে, চাকরি করে। আর 3য় জন থাকে হাটবে, সবচেয়ে বড় হইলাম আমি। হ্যাঁ, আর আমার পরের জন মারা গেছে, 9 জন মারা গেছে। এখন আছে মাত্র 2 ভাই, ছোট জন আর ভাইয়ের মধ্যে 6 জন। আর বোন আছে একটা, বোনটা রয়েছে আগরতলা। ওলা ফোনে কথা টথা হয় এই আর কি। নিলে আপনারা কবে থেকে? নিলে মনে আসছি জয় বাংলার যুদ্ধ হইল, ওই সময় আসছি 70 সালে কি 78 সালে মনে আসছি। মানে ভালোভাবে মনে নাই, ভালো করে মনে না। 70 সালে তো গেলাম, এসে আমাদের মধ্যপ্রদেশ পাঠাইছে গণ। সেখান থেকে 3 বছর ছিলাম মধ্যপ্রদেশ ক্যাম্পে। সেইখান থেকে আমরা নীল আইল্যান্ড আইছি 3 বছর পরে। এই নীল আইল্যান্ড আইছি তো এই যে অসীমের জন্ম আমরা আসার 1 বছর পরে। যত দাস আছে বলো, নরেশ দাসরা হইলো আমার বাপের বাড়ি এদিকতে দাঁড়ে।
তুমি যে বললা এও ঢাকার কাছে কাছে, ঢাকা না এই দাসকান্দি গ্রাম না কুমিল্লায়? দাসকান্দি আছে আর কি দি, তারপর লালমন্দাসরা সব এক জায়গা, নরেশ দাস, এই যে গোপাল সারাই করে সাইকেল, ওর দাদু কি নাম ছিল রাজমোহন গোসাই, ওনারা সব ঢাকা জেলার ওইদিকে। সেই চিনে আমাকে লোকে সবাই কি একসঙ্গে আসছিলেন? না না, ওরা সবাই আগে পিছে না, আগে পিছে সবাই। লাস্ট বললাম না আমি আর জহরের বাবা, আমরা দুইজনে আসার পরে 100 কত ফ্যামিলি হাঁটবে শুধু আইছে। আপনারা নিলে চলে আইছে না? আমরা নিলে ব্রাহ্মণ হিসাবে আনছে, তো অনেক ইন্টারভিউ দিয়া তোমার 250 ব্রাহ্মণের থেকে 5000 থেকে লাস্টে 250 হয়েছে, 250 থেকে মাত্র এই দুইজনেই টিকছে। কেউ কইতে পারে না যে কোনো পূজা করলে কি আগে কাকে পূজা করতে হয়। ওহো, মানে ওই সময় মানে যে পরীক্ষা নিচ্ছে সে কিন্তু কায়েস্ত। দেখ কায়েস্ত হইলে কি হবে, শিক্ষিত এমএ পাস এমএসসি পাস, এরা কলকাতার ছেলে। জিজ্ঞাসা করলো মানে ওইভাবে ব্রাহ্মণদের ইন্টারভিউ নিয়ে তারপরে পাঠাইছে। ওরে বাবা, মধ্যপ্রদেশ জানো না স্ক্রিম, তোমার ঘরে কি দিয়া এই যে বর্ষ, তুমি কোন সময় আইছো কোন টাইমে তোমার সব কয়ে দিব, তুমি অস্বীকার করো, ফলানের রাস্তা নেই। কিন্তু আমাদের কইছে এই লোক খাটি, এনারা 2 ঘর, এনাকে 2 ঘরে দিলে। তো এখানে মেসে মেসে আসার পরে পুজো টুজো করাই তো? হ্যাঁ, তাই এটা ছিল দোকান ঘরে একটু। হ্যাঁ, আর মন্ডা দাস ছিল প্রধান, মন্ডা দাস প্রধান হইলো, তারপর শঙ্কর মন্ডল হইলো, 1.5 বছর থাকলো, তারপর আবার মন্ডা দাস, বিমল রায় হইলো। মন্ডা দাস আমার শ্বশুর বাড়ির দ্বারে, কুল্লার চক্রের গ্রাম। আর এই যে যতীন দাস ওরা, ওর কাকা ওরা হইলো বলাকুট গ্রামের না। কোথায়? ত্রিপুরায়? ত্রিপুরা থেকে দূরে, বাংলাদেশ। ত্রিপুরা মানে ওটা বাংলাদেশের বর্ডারে আসবে না? বর্ডারের ওই পার, বর্ডারের কাছে তোমার আছে যেটা গ্রাম, নাসিরপুর, নাসিরনগর। এই নাসিরনগর হইলো আমার শ্বশুর বাড়ি, অফিসের পাশে। আমার দাদা শ্বশুর আছিল গ্রামের জমিদার। আমার দাদা শ্বশুর জায়গা, আমার শ্বশুর একলা ছেলে দিকা খোঁজ করে না। হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, পুকুর আছে 13টা সিঁড়ি দিয়ে, এখনো রয়েছে সেই পুকুর। এমনি সরকারে নিয়ে নিছে, মানে কেউ নাই এখন ওই জায়গায়? কে আছে? কেউ নেই। তারপর ওনার যেটা তো বাইরে আসছিল অল্প এইটুক, এই যে আমাদের বাড়ির জায়গাটা নাম গাছের তলে, এইটুক জায়গা উনি বেচাই করছে। ওনার কোনো ছেলে নাই, 5টা মেয়ে, 5টা মেয়ে না 5টা রত্ন, এমএ পাস, বিএসসি পাস। বাংলাদেশে কি করবে বলো? বাংলাদেশ তো খারাপের অবস্থা, একটা তুমি চায় থাকলে চোখ ঘুরাইবা না, যেমন সুন্দরী এমন লেখাপড়া, যে কাজে দাও ফেলাইবা না। ওরা আসছে ওর মামার বাড়ির এসে, ওরা কলকাতা যাবে কিনা আসে। শ্বশুর বাড়ির লোকের মধ্যে, আমার দেশের লোকের মধ্যে আর কি, দেশেতে 1 মাইল 1.5 মাইল দূরে এই দাস মশারা, আর নরেশ দাসেরা অনেকটা দূরে। অগবাড়ি আমার শ্বশুর বাড়িতে যাইতে লাগলে সারাদিন লাগবে। তার মানে এখন আর বাংলাদেশের ওইদিকে আর আপনাদের কেউ নাই? আমার আছে। তাই? তো যোগাযোগ শ্বশুর বাড়ি দিয়া নাই, আমার বাবার বাড়ি। যোগাযোগ আছে? হ্যাঁ, ছেলে রোজান আমার পাসপোর্ট করে পাঠাইছিল, আমি গিয়া ঘুরে আইলাম ঢাকা। কবে গেছিলেন? 8 বছর আগে? তাই? হিন্দুত্ব বেশি মুসলমানরাই, কিন্তু কি দুঃখের বিষয় না, এই যে দেখা হাওড়া ব্রিজটা যে এরকম ব্রিজ বানাইছে, বানাইয়া উপরে নিচে রাস্তা বানাইছে, তার মধ্যে হাওড়া ব্রিজের মতো খাম্বা বানাইছে। জয় বাংলার যুদ্ধ যা করছে সেই সিনারি গুলি তোমার খাম্বার চারিদিকে আছে। তুমি যে ওখানে নতুন গেছো ঘুরতে, তুমি বলো এই খাম্বাটা কি ছবি না করবে তোমার আপনার জন্য, এরকম করে জায়গায় ছিলাম চিত্তরঞ্জন কঠোর নিয়ে। আমার মিলের পাশে আমি যখন এইটুক বড়, এক মারোয়ারির মিল, লক্ষ্মীনারায়ণ কঠোর মিল, দেখবে ওনার মিল আছে, আবার কলকাতাও আছে। আচ্ছা, ঢাকেশ্বরী কটন মিল, এই মালিকের আছে বাংলাদেশে আদর্শ কটন মিল, 1 নম্বর কটন মিল ঢাকেশ্বরী মিল। সেই মিলগুলিতে দেখলে তোমার খালি চোখে জল পড়বে। বিল্ডিং দাঁড়ায় রয়েছে, জানলা নাই, দরজা নাই। কিন্তু ভারতে একটা গুণ, ভারতে যে বাংলাদেশ থেকে লোক আইছে, একটা লোকের বাগায় নেই কিন্তু ইন্দিরা গান্ধী। না না, বাগায় নাই।
দেখ বাদ দাও তুমি যে না যেরকম ভাবে আইনে কেরম আইছে মোরক লেগে আছে শ্মশান খালি যায় না তুমি আসছো 1 মাস আগে তোমার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পাঠায় দিছে না আর তোমারই তো ভাই বোন তোমার এরম বুঝাইছে রিফিউজি তোমারই তো ভাই বোন তোমার ভাই বোনেরা তোমরা যা দিবা না শোনা মা ভিক্ষা দাও ইন্দিরা গান্ধী নিজে এরম করে রাখবে তোমার ছেলে মেয়ের পুরান জামা আছে না দিয়ে দাও আর 3টা মালিকে কলকাতার বড় লোক ওরা সবুজ পায় লাল পায় ব্লু পায় ধুতি পাঞ্জাবি দিছে আর একজনে দিছে ছেলেদের ফুলাতা গেঞ্জি আর ধুতি আর মেয়ে ছেলেদের দিছে সবুজ রঙের ব্লাউজ সবুজ ছায়া যে কোম্পানি দিছে ওই পায়রলা শাড়ি দিছে আপনার পুরান শাড়ি দিয়া দেন এই শরণার্থীকে নিয়ে রাখছে মধ্যপ্রদেশ না যে যুদ্ধ থামা গেছে কইছে ইন্দিরা গান্ধী যুক্তিটা নিছে তারপরে তো আবার বর্ডার খালি হয়ে গেল সাইডা দিল বাংলাদেশের লোক কেন ওরা তো পাসপোর্ট করে আসে নাই বাংলাদেশের লোক বাংলাদেশ আমরা তো আগেই আসছি জানি না আমরা এরকম বেশি আর সবার আগে তুমি খবর পাইবা ঢাকা মেন টাউনে গেলে নারায়ণগঞ্জ মেন টাউন আছে ঢাকার থেকে 3.5 কিলোমিটার দূর ওইটির পরে এই 7টা মিল জ্বালায় দিছে চিন্তা করে 7টা মিলে কত দিল ঢাকেশ্বরী মিলে তোমার খালি 2টা গেট মেন গেট ভিতরে অনেক গেট একটা গেটে দেয় সবাই খালি লাফাইয়া নদীতে পড়ছে নদীতে পড়া 7টায় গিয়া আদর্শ মিল 1 নম্বর মিলে দিকে উঠছে ওরা সেদিকেও গিয়া বাদ্যাগো নৌকা থাকে লাইন দিয়া বাদ্যাগো নৌকা নদীতে পেট্রোলের দাম ছেড়া আগুন ধরাই দিছে ঠাস করে পাইটা দাম তো যেদিকে ইচ্ছা পেট্রোল যাবে না জলের উপরে এদিকে গেল একটা এদিকে গেল এদিকে যেদিকে যাইতেছে এদিকে নৌকা পুড়তে পুড়তে যেতে জ্যান্ত মানুষগুলো পুড়ে মরছে বাদ্যারা তো সবই হিন্দু না এরা সাপ খেলা দেখায় দিকে এরা চুরি পড়ে না অনেক কিন্তু হিন্দু এরা সিন্দুর পড়লে আর তোমার শাখা পড়লে এরা সাপ খেলা দেখাই পারবে না এরা বিয়ার দিন 10 দিন খালি শাখা পড়বে এই শাখা এরা তুললা ঠাকুর এরা মনসা পূজা করে তো যারা বাদ্যা খেলা দেখায় এরা মনসার ভক্ত ওইলে মনসা ঠাকুরের পিছে রাখবে না লক্ষ্মীর আসনের পিছে এরা বেশিরভাগ এই মনসার পূজাই করে এই যে গেছি আমি তো চিনতে পারি না বুড়ো হয়ে গেছে আমার বাবারে সবাই বর্দা ডাকে ওই জায়গায় বর্দার মেয়ে আসছে আমার ভাই বলছে আছে এখন আমার কাকা তো বড় ভাইটা রয়েছে এই যে তার ছেলে একটা হাওলদার হইয়া ট্রেনিং চলছে মনে হয় এই মাস পরে ফাল্গুন মাসের লাস্টে ওর চাকরি হবে পুলিশে ছিল ওর পড়ালেখা দীক্ষা ওর কাম দীক্ষা কাজ দীক্ষা ওরে দিয়ে দিছে ট্রেনিং করে এই যে বাড়িতে আছে হাওলদার ওই বড় ভাইটার 2টা ছেলে ওই আছে আর এক ভাই আছে এক ছেলে এক মেয়ে ছেলেটা কুমিল্লা টাউনে ছোট ভাইয়া কুমিল্লা টাউন ও ইঞ্জিনিয়ার কম্পিউটারের আর আমার আপন ভাই বোন নাই বাপ কাকা 2 ভাই কাকা 5 ছেলে তাই সবচেয়ে ছোট ছেলেটা কম্পিউটারের ইঞ্জিনিয়ার ওর বউ তাই কইছে তুমি 4-5 বছর পরে চাকরি করো বিয়ার পরে 1.5 বছর চাকরি করছে একটা বাচ্চা হয়েছে পরে আর চাকরি হলে ছাড়াই দিছে ও ইঞ্জিনিয়ার খালি এইবার ইঞ্জিনিয়ারদের মিটিং হইতেছে এই তো 3-4 মাস হলো কুমিল্লা টাউনে হইতেছে এই মিটিং এ গেছে মিটিং বুধের রাগ হয়ে দাঁড়ায় গেছে দাঁড়াতে পড়ি শেষ প্রেশার উঠছে হার্ট অ্যাটাক করছে 2টা ছেলে তারও ছোট ছেলেটা 1 বছর বয়স ছিল কি 11 মাস বয়স ছিল এই ছেলে দেখলাম ভিডিও ক্যামেরা একটু বড় হয়েছে বড় ছেলেটা 6-এ না 5-এ পড়ে বাবা তো মরে গেল আবার মা হনে কি করবে ছোট ছোট ছেলে পেলে তুই আবার বাবা নাই বাবা মারা গেছে বাবা যে স্কুলে করতো ইঞ্জিনিয়ার চাকরি ছেড়ে টিচারের চাকরি করতেছে 2টা ছেলের মানুষ মানে বাবার এসে আর কি সবাই জানে বাবার খাতিরে সবাই মাস্টাররা কয় তুমি ইঞ্জিনিয়ার করতে গেলে অনেক ইঞ্জিনিয়ার চাকরি তোমার ছেলেদের সাইডে সারা দিন সেই জন্য ও পাশেই বাড়ির পাশে মা ওর লগে আছে ওই একটাই মেয়ে বাপে মা কই ফেলাবে বাবা মরে আছে বাবা ওর ডিউটিতে আসছে খাইয়াটে উঠছে
কি বলতে বলতে হাঁটাটা করে মেডিকেল নিতে যেতে পারে নাই। আমার ছোট ভাইটাও মরল। আর আছে এখন বড় ভাই সেজো ভাই কলকাতা আর ঢাকা আপ ডাউন করে, বুঝছো, সকালে যায় বিকালে আসে। এতদিন আমার কাকা কাকিমা এখন মরে আছে, এখন হয়তো একদিন থাকবে। কে কলকাতার মাল নিয়ে যায়, কলকাতার জিনিস পছন্দ করে না, বাংলাদেশের ব্যবসা করে না, হ্যাঁ হোলসেল দিয়ে আসে কাপড় দোকানে দোকানে। তোমার ঠিক করা তোমার দিয়া চলে আসে। আর বাংলাদেশের কাপড় এই দোকানে না, যে যে চাবে যে যে মাল লিখা দেয় ওই মাল সেজো ভাই করে। আর বড় ভাই পাসপোর্ট অফিসে কাজ করে, সুলেখা লুকি ওর ছিল পাসপোর্ট অফিসে চাকরি করে, যেমন আছে নাকি শুনলাম। মাসিমা আপনি পড়াশোনা করেন না? আমি করি নাই গো। করেন না? এইটুকু করলেই তো ভালো। কিন্তু আপনার কথাবার্তা শুনলে তো লাগে আপনি পড়াশোনা করছেন। বাবা 3 দিন স্কুলে গিয়ে সবাই বাবা আমার দোষ নেই, আমার বাবা অনেক চেষ্টা করছে সবাই ছেলে মেয়ে, তখন তো এই বুঝলে আমার সময় সব ছেলে মেয়েরা কলটা রাস্তায় এই যে কুয়াটা মধ্যেখানে উঠানটা, ও মা আমরা আসছি বেগটা রাখকে মা বাবা জামা প্যান্ট দেয়, মা সবাই মা তো আছে। আমার বাবা তাই ডিউটিতে, আমি ঘরে গিয়া মা নাই, ওই আর ঘরের দুয়ারে খালি আর মুখ দেখি, ওর ঘরের দুয়ারে মা না থাকলে যাও সবাই বুঝে। আমার কাকিমা ডেকে ঘরে নিয়ে আসবে পাশাপাশি কুয়াটা, আনলে কি হবে বাবা? মুড়ি বলো চিরা বলো ভাতের সমান না, জেঠি বলো খুরি বলো মার সমান না, মার মতো কি হয়? কিন্তু আমার কাকিমা কোনোদিন একটা ফুলের টুকরা দেয় না, একটা গালি দেয় না, তুই কইরা কই নাই তুমি কইরা সব। মাসিমার দিন টিন কেমন করে কাটেন? এই বইয়া শুই আর কিছু না, আমি তো গড়তে বাইরেই না। দেখো তার ওই ত্রিপুরা আগরতলা ওইদিকে যান না এখন? আর ছুটিতে যাবেন, যাওয়ার ইচ্ছা আছে? এবার যাইনি কি না কি করে মুসলমানের যা শুনি দাদা, কিন্তু ছোট জন যাওয়ার জন্য পাগল। ওর ঘোরাঘুরি খুব ভালো লাগে, শুনতে একটু ভালো লাগে। কলকাতায় যে যায় মাল কিনে আর রিস্কায় ঘুরবে, টানা রিস্কায় এইসব শুনবে মানুষের কথা, গান দাদা শুনবে। ঘরাইলে কিন্তু টাইম দিতে সত্যি তুমি একটু কথা হইতে টাইম পাও নাই। দেখো মা খাইছ, খাই আসো, যাও টাইম মতো খাই নিবা ওইটুকুই। আবার রাইতে যখন ঘুমাইতে আসবে তখন শব্দ আমি ঠিক পাই, জানলা খোলা থাকলে তো দিয়ে যে এসি চালাই দিতে 4টার থেকে আর এসি চালানো লাগবে না, আস্তে আস্তে ঠান্ডা। গাছগিরি নাই তো, ওইখানে যত গাছ ছিল সব পড়ে আছে। মদ খাওয়া মানুষের মতো এই দিয়ে খাইতে পড়িয়ে দিয়ে খাইতে এই লজ্জায় যায় না। একটু বয়স হয়ে গেছে, একটু হাঁটা চলা একটু। আর আমি রেলিং ধরে ধরে, তোমার দাদা ছিল তো তখন আমরা গেরাচার মাছিলাম, তারপর আইলাম স্কুলে, এই ধরে ধরে যাইতাম। আর চক্রতে তো ওষুধ খাই, এই ওষুধ খাই আরো মাথা গরম। তারপরে আরেকবার যখন আনলো তৃতীয়বার ওষুধ, আমি একটাও খাইনি, খালি প্রেশারটা খাই আর সকালে খালি পেটে ওইটাই খাই, গ্যাসেরটা আর কি। এই 2টা বড়ি আমি খাইছি, কৃষ্ণ বলছে ঠিক আছে এসে গেছে। তা ছোটবেলার কথাটা তো বাংলাদেশে কিছু মনে নেই? ছোটবেলা তো ছোট বেটা আছে আমার, তো বিয়া হইয়া তার 8-9 বছর পরে বাড়িতে করছে। মেশো দেশ কাপড়ের দোকান ছিল, কুলি যেই কুলিয়ে নিয়ে যায় সেই কুলিরাই আইসা রাত্রে এইটুকু বুদ্ধি এরম কাপড় লাগাই আইসা মারতে আইলো, টাকা চাইছিল। তোমার মেশো টাকা কোথায় রেখে আসে জানো? বাজারটা হইলো তোমার শ্বশুর বাড়ি, এই যে এত দূর আসছে। তাই বলছে টাকা তো ঘরে আনি না কোনোদিন, তোমরা জানো না? আমি তো টাকা অমুকে যারা টাইম পাই যার কাছে দিয়ে দেয়, নামটা করলো না, নামটা যদি তোমারে বলে ওই সময় কিন্তু তোমারে গিয়ে আমলা করবে, কিন্তু ও ঘরে ঢুকতে পারবে না। 2 ভাই সে যাই হোক কইছে আমি তো বাজারে থুই আসি, যে দোকান খোলা পাই এই দোকানে দেখছো। আর বেশিরভাগ ওই মোহনলাল সার দোকানে তুই না জানো তো, নরসিংহ আমার বন্ধু, ও বাড়ি থুই আসি। কই না টাকা দাও, ওই টাকা দিল না কইরা কইল ওর গলা দাও, গলা দর কইয়া রামদাওদা কূপ দিল, 2 আঙ্গুল ডাইবা গেছিল। এই তো
তারপরে যার বাড়ি থাকতাম সে বললো কি 1 মাস থাকা যাবে, অনেক গেলে রাস্তায় আপনার 1 মাস বর্ডার পাস করে যে সে আমরা নাসিরনগরের লোক।